একসময় বাংলার রাজধানী ছিল সোনারগাঁ। তাই সোনারগাঁকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ব্যবসা-বাণিজ্য, বন্দর আর নগরী। সোনারগাঁয়ের ভৌগোলিক অবস্থানের দিকে নজর দিলেই এর গুরুত্ব বোঝা যায়। সোনারগাঁর চারিদিকে থেকে ৪টি নদী দ্বারা বেষ্টিত। উত্তরে ব্রহ্মপুত্র, দক্ষিণে ধলেশ্বরী, পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা। এমন ভৌগোলিক অবস্থান ছিল ব্যবসা-বাণিজ্যের জন্য উপযুক্ত। তাই ১৩৩৮ সালে ফখরুদ্দীন মোবারক শাহ এর আমলে বাংলার রাজধানী ঘোষণা করা হয় সুবর্ণগ্রামকে, যা পরে সোনারগাঁ হিসেবে পরিচিতি পায়। ১৩৪৬ সালে ইবনে বতুতা চীন, ইন্দোনেশিয়া, জাভা ও মালয় দ্বীপপুঞ্জের সঙ্গে এর সরাসরি বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে সোনারগাঁকে একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী হিসেবে প্রতিষ্ঠাতা করেন। রাজধানীকে কেন্দ্র করে ক্রমে গড়ে ওঠে এক অভিজাত শ্রেণী, যারা মূলত বণিক বা ব্যবসায়ী। অভিজাত শ্রেণীর বসবাসের ফলে অন্যান্য এলাকা থেকে ব্যবসায়ী ও সওদাগরদের আনাগোনা লেগেই থাকতো এখানে। সেই সময় উঁচু শ্রেণীর লোকদের প্রয়োজনেই তাদের ব্যবসার সুবিধার্থে সুবর্ণগ্রামে গড়ে ওঠে কিছু নগরী। এর মধ্যে পানামনগর অন্যতম। পানামনগরের প্রবেশপথে লেখা থেকে যায় ১৯ শতকের গোড়ার দিকে ধনী হিন্দু বণিকদের দ্বারা এ নগরের প্রসার ঘটে। এ এলাকা প্রসিদ্ধ ছিল মসলিন কাপড় ও নীল ব্যবসার জন্য। ইতিহাসবিদ জেমস টেলরের মতে আড়ংগের তাঁতখানা সোনারগাঁর পানাম নামক স্থানে ছিল এবং মসলিন শিল্প বেচাকেনার এক প্রসিদ্ধ বাজার ছিল পানাম নগর। বর্তমানে দর্শনার্থীরা যে পানাম নগরে দেখতে যান, সেখানে একটি মাত্রই পাকা রাস্তা ৬০০ মিটার দীর্ঘ আর ৫ মিটার প্রস্থ। এই রাস্তার দুপাশে রয়েছে সব মিলিয়ে ৫২টি ভবন। ভবনগুলোতে স্থানীয় নির্মাণ শিল্পের ছোঁয়া থাকলেও মূলত নির্মিত হয়েছে ইউরোপীয় ও মোগল স্থাপত্যের রীতিতে বা মিশ্রণে। একতলা থেকে তিনতলা পর্যন্ত ভবন রয়েছে এখানে। ভবনের দেয়ালগুলো বেশ প্রশস্ত। দেয়ালগুলো বিভিন্ন আকৃতির ইট আর সুরকি দিয়ে তৈরি। কিছু কিছু ভবনের দেওয়ালের অলঙ্করণ দেখার মতো। নানা ধরনের নকশা, রঙিন কাঁচ, পাথর, কড়ি, চীনামাটি, টেরাকোটা ব্যবহার করে হয়েছে অলঙ্কারের জন্য। অধিকাংশ ভবনের মেঝে ধ্বংস হয়ে গেলেও কয়েকটি টিকে আছে, বিশেষ করে যে ভবনগুলোতে আনসারদের অবস্থান। মেঝেগুলোর বেশিরভাগ জায়গা লাল, সাদা, কালো মোজাইক করা এবং কয়েকটি দেখা যায় সাদা মার্বেল পাথরে বেষ্টিত। এখন আমরা যে আধুনিক ঢাকা শহরে থাকি, সেখানে প্রতিনিয়ত শঙ্কিত থাকতে হয় অপরিকল্পিত নবায়নের কারণে। কোনো বড় ধরনের দুর্যোগ হলে পালিয়ে বাঁচার জায়গাটুকু নেই এ শহর আর। বাড়ির সামনে ফাঁকা জায়গা বা উঠান তো কল্পনার বাইরে। তাই পানাম নগরী আমাদের একজন ইতিহাসবেত্তা এবং সৌন্দর্যের মুঠোপুথিক। পানাম নগরের সংস্করণ কাজটা শুরু হয়েছিল শত শত বছর ধরে অনাদরে পড়ে থাকা এক সময়ে জৌলুসপূর্ণ পানামনগর সংস্কৃতির উদ্যোগে নেওয়া হয়েছিল কয়েক দফায়। বিভিন্ন সময়ে নেওয়া উদ্যোগগুলোর কোনোটাই কার্যকর হয়নি। একবার কাজ হলেও সে কাজ মূলত নষ্ট করেছিল হারাতে বসা এ নগরীর প্রকৃত রূপ। এতে প্রত্নতত্ত্ববিদরা ও সুশীল সমাজ আপত্তি করলে বন্ধ করে দেওয়া হয় সে কাজ। আসলে দর্শনার্থীদের ভিড়ে পানাম নগরীর মধ্যে আমরা খুঁজে পাই সেই ইশাখার পদচারণা এবং বণিকদের আনাগোনা। হয়তোবা সেগুলো আজকে স্বপ্ন অতীত ভোর, তবুও বাংলাদেশের স্মৃতির পাতায় রয়ে যাবে এই সৌন্দর্যগুলো। কিন্তু আমরা যারা এই পানাম নগর এবং সোনারগাঁয়ের ইতিহাস জানি, তাদের মধ্যে যে স্মৃতি বিজড়িত বা জৌলুসপূর্ণ মনোভাব প্রকাশ পায়, সেটা কিন্তু পানাম নগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক ও নির্দেশনা। আসলে আমরা বাঙালি জাতি হিসেবে গর্বিত। আমাদের বাংলাদেশের এই ৪০০ বছরের পুরনো সোনারগাঁয়ে বা পানাম নগরের যে অবস্থান বা টেরাকোটা বা ভাঙ্গা যে দালানগুলো, এগুলো মনোমুগ্ধকর ছিল, দেখার মতো এগুলো ছিল। কিন্তু পানাম নগরে গেলে তুমি স্মৃতির শহরে হারিয়ে যাবা। এই পানাম নগরীকে নিয়ে আমাদের হাফিজ নামে একজন বিখ্যাত কবি ছিলেন, তিনিও কিন্তু কবিতা লিখেছেন। পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশেরই কাছের হারানো নগরী হিসেবে সুপরিচিত। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও থানায় ঐতিহাসিক পানাম নগর অবস্থিত।
1500 শতকে ঈসা খান সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। সোনারগাঁয়ে প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগরী। 2006 সালে ওয়ার্ল্ড মুভমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রায় প্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম নগর স্থান পায়। এটা আমাদের দেশের জন্য একটা গৌরবমণ্ডিত বিষয়। পানাম নগরী চতুর্দিক থেকে পক্ষীরাজ খাল দিয়ে ঘেরা। পক্ষীরাজ খাল মেনিখালী নদ নামে মেঘনা নদীতে গিয়ে মিশেছে। পানাম নগরীর পূর্বের দিকে রয়েছে কতগুলো নদী। এগুলো আমাদের দেশের একটা সম্পদ। আমাদের যে স্মৃতি, যে ঐতিহ্য, এগুলো যে আমাকে রক্ষা করতে হবে। পানাম নগর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে রয়েছে লোক ও কারুশিল্প জাদুঘর। লোক ও কারুশিল্প জাদুঘরের প্রবেশে আমরা যাই নাই, যেহেতু ওই বিষয়ে আমরা কথা বলবো না। কিন্তু পানাম নগরে আমাদের যে যাওয়ার যে সুবিধা ছিল, বা পানাম নগরে আমরা কিভাবে গেলাম, এটা কিন্তু বিশাল একটা প্রসেস। আপনারা তাও ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ কিংবা ব্রাকের এসি বাসে করে মোরগপাড়া চৌরাস্তায় নামতে হবে। গুলিস্তান থেকে উপরোক্ত বাসগুলোর ভাড়ার পরিমাণ যথাক্রমে কোনোটা 40 টাকা, কোনোটা 50 টাকা, কোনোটা 60 টাকা। তা মোরগপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারি চালিত অটোতে কিংবা রিক্সায় গেলে 20 টাকা থেকে 40 টাকা নেবে পানাম নগরী। প্রবেশ ফি: পানাম সিটিতে প্রবেশ করতে 15 টাকার টিকিট কাটতে হয়। জাদুঘর প্রবেশ করতে জনপ্রতি 30 টাকায় টিকিট কাটতে হয়। সময়সূচি: প্রতি বুধ ও বৃহস্পতিবার জাদুঘর বন্ধ থাকে। সতর্কতা: ভবনগুলো অনেক বছরের পুরনো হওয়ায় সেগুলো এখন বেশ ঝুঁকিপূর্ণ, তাই নির্দেশনা অমান্য করে কোনো ভবনের উপরে উঠবেন না। কিন্তু আমাদের যে দেশের যে একটা সংস্কৃতি, আমাদের দেশের যে একটা কালচার, আমাদের দেশের যে একটা সৌন্দর্যপূর্ণ জায়গা হচ্ছে পানাম সিটি। আপনারা আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার জন্য একটা সুন্দর একটা জায়গা হচ্ছে পানাম সিটি। পানাম সিটিতে গেলে তুমি তোমার যে মনের মধ্যে যে একটা আনন্দ, যে একটা স্মৃতি, এটা তুমি বুঝতে পারবা। বাংলাদেশ যে আসলে কতটা সৌন্দর্যমণ্ডিত বা জৌলুসপূর্ণ, এগুলোকে দেখলে তুমি বুঝতে পারবা না। কারণ এগুলো তোমার দেখতে হবে, অনুধাবন করতে হবে। ভ্রমণ পিপাসু মানুষ, তাদের জন্য কিন্তু এই দৃষ্টিনন্দন জায়গাগুলো। তাই আমার ট্রাভেল উইথ বিলাসী ফেসবুক পেজে এরকম ভ্রমণ কাহিনী নিয়ে অনেকগুলো ভিডিও পাবেন। আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। আপনাদের জনসাধারণকে দেখাবো যে বাংলাদেশের আনাচে কানাচে ঐতিহাসিক যে জায়গাগুলো বা পদচারণাগুলো আছে, এগুলোকে আমরা রক্ষা করব। এগুলো যেহেতু প্রত্নতত্ত্ববিদরা এগুলোকে নিয়ন্ত্রণ করতেছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। আমাদের নিজের দেশটাকে আমাদের ভালোবাসতে হবে। কারণ একজন মা তার সন্তানকে যেরকম আগলে রাখে, আমরা বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের আজকে আপনাদের ঘুরে দেখালাম পানাম নগরের ঐতিহ্যবাহী সেই অট্টালিকাগুলো, যার বর্ণনা আমরা আসলেই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনারা সবাই পাবেন। জায়গাটা অনেক সুন্দর এবং খুব স্মরণীয়। এখন